২১ শতকের অন্যতম বড় ভূরাজনৈতিক সংঘাতটা আসলে চলছে মধ্যপ্রাচ্যে, ইরান বনাম আমেরিকা এবং ইসরায়েল। আমাদের হাতে থাকা বিশ্লেষণগুলোতে সানজুর নীতি অনুযায়ী ইরানের বর্তমান সামরিক কৌশলগত চ্যালেঞ্জ এবং বিপরীতে আমেরিকা ও ইসরায়েলের এগিয়ে থাকার কারণগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আমরা যখন শক্তি বনাম কৌশলের সমীকরণটা দেখি তখন বিষয়টা আরও পরিষ্কার হয়। হ্যাঁ, শক্তির দিক থেকে বিচার করলে ইরানের সামরিক সক্ষমতার দিকে তাকালে যে কারো মনে হবে তারা প্রচণ্ড শক্তিশালী একটি প্রতিপক্ষ। অবশ্যই, তাদের পাহাড়ের গভীরে লুকানো বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। আকাশে টহল দিচ্ছে অত্যাধুনিক সব আক্রমণাত্মক ড্রোন। শুধু তাই নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ধরুন লেবানন, ইয়েমেন, সিরিয়া বা ইরাকে তাদের সমর্থিত বিভিন্ন প্রক্সি মিলিশিয়া বা সশস্ত্র গোষ্ঠী ছড়িয়ে আছে। সংখ্যার বিচারে এই অস্ত্রভাণ্ডার এবং নেটওয়ার্ক রীতিমতো ভীতিজনক। কিন্তু এখানেই স্যানজুর সেই বিখ্যাত নীতির প্রয়োগ দেখা যায়। তিনি বলেছেন যে যুদ্ধ করতে জানে সে শক্তির উপর নয়, অবস্থানের ওপর নির্ভর করে। মানে গুদামে কত হাজার মিসাইল পড়ে আছে সেটা শেষ কথা নয়। একদমই না। আসল কথা হলো সেই মিসাইলগুলো কতটা কার্যকরভাবে এবং কোন কৌশলগত অবস্থান থেকে ব্যবহার করা যাচ্ছে। হুম। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে যে সামরিক বলয় তৈরি করেছে তা কেবল অস্ত্রের নয়, বরং এটি একটি নিশ্ছিদ্র প্রযুক্তি নির্ভর ব্লক। আধুনিক যুদ্ধে তো শুধু অস্ত্র থাকলেই হয় না, প্রতিপক্ষের মিসাইল ধেয়ে আসার আগেই রাডারে তা শনাক্ত করা একটা বড় চ্যালেঞ্জ। এবং অ্যান্টি মিসাইল সিস্টেম দিয়ে মাঝ আকাশেই তা ধ্বংস করে দেওয়া। ঠিক। আর একই সাথে বিভিন্ন বাহিনীর মধ্যে সেকেন্ডের ভগ্নাংশে যে সমন্বয় সাধন করা, সেটাই হলো সত্যিকারের অবস্থানগত শক্তি। এই সমন্বিত প্রযুক্তিগত অবস্থানের কারণে আমেরিকা এবং ইসরায়েল কৌশলগতভাবে অনেকটা এগিয়ে থাকে। আর এর সাথে যখন আমরা এই অদৃশ্য যুদ্ধ বা গোয়েন্দা সক্ষমতার জায়গাটা মেলাই, তখন দৃশ্যপট আরও বদলে যায়। হ্যাঁ, সানজু আক্ষরিক অর্থেই গোয়েন্দা ব্যবস্থাকে যে কোনো যুদ্ধের মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। তার ভাষায়, পুরো সেনাবাহিনী চালানোর চেয়ে একজন দক্ষ গুপ্তচর অধিক মূল্যবান। কথাটির চরম বাস্তবতা আমরা ইসরায়েলের মোসাদ এবং আমেরিকা সিআইএ বা এফবিআই এর সম্মিলিত নেটওয়ার্কের সাথে ইরানের গোয়েন্দা সক্ষমতার তুলনায় দেখতে পাই। এই দুই ব্লকের মধ্যে তথ্যের এক বিশাল অসমতা বিরাজ করছে আসলে। সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো এই তথ্যের অসমতা কিভাবে মাঠ পর্যায়ে কাজ করে। আমাদের হাতে থাকা উদাহরণগুলো যদি দেখি, ইরানের ভেতরে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকা উচ্চপদস্থ ব্যক্তিদের নিখুঁত টার্গেটেড হত্যা, পরমাণু বিজ্ঞানীদের রহস্যময় মৃত্যু বা একেবারে ভূগর্ভস্থ এবং সুরক্ষিত সামরিক স্থাপনাগুলোতে বিধ্বংসী সাইবার হামলার ঘটনাগুলো। এগুলো তো শুধু অনুপ্রবেশ নয়, এগুলো এক একটা মনস্তাত্ত্বিক বার্তা। একদমই তাই। এই ঘটনাগুলো প্রমাণ করে যে তথ্যের এই অদৃশ্য যুদ্ধে ইরান কতটা চাপের মুখে রয়েছে। সানজু তো আরও বলেছিলেন, নিজেকে জানো, শত্রুকে জানো, শত যুদ্ধেও পরাজয় নেই। কিন্তু যখন নিজের ঘরের ভেতরের অতি গোপনীয় তথ্য শত্রুর হাতে চলে যায়, তখন সেই রাষ্ট্র আসলে নিজের অজান্তেই অর্ধেক যুদ্ধ হেরে বসে থাকে। আর এই অদৃশ্য যুদ্ধের আরেকটি বড় হাতিয়ার হল প্রযুক্তির বৈষম্য। সানজুর আরেকটি বিখ্যাত দর্শন হল অদৃশ্য হঠাৎ আঘাত করো। আধুনিক সমরাস্ত্রে স্টেলথ প্রযুক্তি বা রাডার ফাঁকি দেওয়ার যে সক্ষমতা, তা এই দর্শনেরই আধুনিক রূপ। হ্যাঁ, F-35 এর মতো যুদ্ধবিমান বা আমেরিকার সুবিশাল স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা এমন একটি জাল তৈরি করেছে যেখানে প্রতিপক্ষের প্রায় প্রতিটি পদক্ষেপ আগেই জেনে ফেলা সম্ভব। ইরানের সনাতন রাডার ব্যবস্থা হয়তো আকাশে কোনো সিগন্যাল খুঁজছে, কিন্তু উন্নত প্রযুক্তির কারণে প্রতিপক্ষ আক্ষরিক অর্থেই অদৃশ্য থেকে হঠাৎ আঘাত করার সক্ষমতা রাখে। এই প্রযুক্তিগত বৈষম্য এমন একটি কৌশলগত ফাঁক তৈরি করে যা শুধু লাখ লাখ পদাতিক সৈন্য দিয়ে পূরণ করা একেবারেই অসম্ভব। সামরিক বা প্রযুক্তিগত দিক তো গেল, কিন্তু একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থা কতটা মারাত্মক প্রভাব ফেলতে পারে তা আমাদের বিশ্লেষণে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। যে কোনো দুর্গ বাইরের আক্রমণের চেয়ে ভেতরের ফাটল দিয়ে বেশি সহজে ভেঙে পড়ে। ঠিক, ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন ছাত্র আন্দোলন, রাজনৈতিক ও আদর্শিক বিভাজন এবং অর্থনৈতিক টানাপোড়েনের ফলে সৃষ্ট ব্যাপক জন অসন্তোষের বিষয়গুলো এখানে উঠে এসেছে। যখন একটি রাষ্ট্রকে তার নিজের নাগরিকদের বিক্ষোভ বা অভ্যন্তরীণ অস্থিরতা সামাল দিতে প্রচুর শক্তি ও মনোযোগ ব্যয় করতে হয়, তখন আন্তর্জাতিক কৌশলগত মনোযোগ স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। এই অভ্যন্তরীণ ফাটলের বিষয়ে সানজুর তত্ত্বটি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেছেন, একটি সেনাবাহিনী ভিতরে বিভক্ত হলে শত্রু আক্রমণের অপেক্ষা করে না, সে সুযোগ নেয়। মানে অভ্যন্তরীণ রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতা রাষ্ট্রের ঢালকে দুর্বল করে দেয়। হ্যাঁ,
সরকারের শক্তির একটা বড় অংশ যখন ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যয় হয়, প্রতিপক্ষ তখন সেই সুযোগ গ্রহণ করে নিজেদের ছক সাজায়। আর শুধু অভ্যন্তরীণ ফাটলই নয়, মধ্যপ্রাচ্যের মতো একটি জটিল ভূরাজনৈতিক অঞ্চলে আঞ্চলিক বিচ্ছিন্নতাও একটি বড় ফ্যাক্টর। ঠিক তাই। মধ্যপ্রাচ্যের ভেতরের সমীকরণটা একটু খেয়াল করলেই দেখা যায়, সৌদি আরব, কাতার, বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী আরব দেশগুলোর সাথে ইরানের গভীর ধর্মীয়, রাজনৈতিক এবং আদর্শিক মতভেদ রয়েছে। এই দ্বন্দ্বের কারণে ইরান কিন্তু নিজেদের অঞ্চলেই অনেকটাই একা। অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল অত্যন্ত চতুরতার সাথে এই আঞ্চলিক মতভেদগুলোকে কাজে লাগিয়ে ওই দেশগুলোর সাথে বিভিন্ন মাত্রায় অর্থনৈতিক ও কৌশলগত জোট গড়ে তুলছে। একে অপরের চিরশত্রু দেশগুলো এখন অভিন্ন স্বার্থে এক টেবিলে বসছে। মিত্রতার গুরুত্ব বোঝাতে সানজু বলেছিলেন, মিত্র ছাড়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় না। আমেরিকা ইসরায়েল ব্লক যেখানে কূটনীতি এবং অর্থনীতিকে ব্যবহার করে আঞ্চলিকভাবে মিত্র বাড়াচ্ছে, ইরান সেখানে আন্তর্জাতিক মঞ্চে একটি হুমকি রাষ্ট্র ইমেজের কারণে আংশিক বিচ্ছিন্নতার শিকার হচ্ছে। বিশ্বমঞ্চে এই মিডিয়া ন্যারেটিভ এবং কূটনৈতিক ভাষ্য তৈরি করাটাও কিন্তু আধুনিক মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি বিশাল অংশ। বিশ্বমত যদি ক্রমাগত একটি পক্ষের বিপক্ষে থাকে, তবে তাদের কৌশলগত অবস্থান এমনিতেই নড়বড়ে হয়ে যায়। এই মিত্রতার কথা উঠলেই একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে। কি প্রশ্ন? আন্তর্জাতিক সমীকরণে রাশিয়া এবং চীনের মতো বৈশ্বিক পরাশক্তিগুলো তো ইরানের কৌশলগত অংশীদার বা মিত্র হিসেবেই পরিচিত। হ্যাঁ, তা তো বটেই। তাহলে যখনই কোনো বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়, তখন তারা কেন সরাসরি সামরিক হস্তক্ষেপ করে না বা সর্বাধুনিক প্রতিরক্ষা বলয় নিয়ে পুরোপুরি ইরানের পাশে দাঁড়ায় না? এই জায়গাটিতে আন্তর্জাতিক রাজনীতির অত্যন্ত বাস্তববাদী রূপটি দেখা যায়, যা সানজুর নীতির সাথে হুবহু মিলে যায়। আচ্ছা, তিনি বলেছেন যে যুদ্ধ নিজের স্বার্থ রক্ষা করে না, সে যুদ্ধে প্রবেশ করো না। আন্তর্জাতিক রাজনীতিতে আবেগ বা নিঃশর্ত বন্ধুত্বের কোনো স্থান নেই। পুরোটাই শীতল হিসাব নিকাশ আর স্বার্থের খেলা। একদম। রাশিয়া এবং চীন উভয়ে বৈশ্বিক পরাশক্তি এবং বৈশ্বিক সমীকরণে তাদের নিজস্ব ভিন্ন ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে। চীনের কথা ধরলে তাদের একদিকে যেমন মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের তীব্র প্রয়োজন রয়েছে, তেমনি নিজেদের বিশাল অর্থনীতির চাকা সচল রাখতে পশ্চিমা বিশ্বের বাজারও তাদের জন্য অপরিহার্য। অন্যদিকে রাশিয়া তাদের নিজেদের যুদ্ধ এবং ইউরোপীয় সীমান্ত নিয়ে অত্যন্ত ব্যস্ত। তারা হয়তো পশ্চিমা বিশ্বকে চাপে রাখতে বা মনোযোগ সরাতে ইরানকে কৌশলগত সমর্থন দেয়। কিন্তু এমন কোনো সরাসরি সংঘাতে তারা জড়াতে চাইবে না যা তাদের নিজেদের অর্থনীতি বা বৈশ্বিক অবস্থানকে চরম হুমকির মুখে ফেলবে। পরাশক্তিগুলো ঠিক ততটুকুই করে যতটুকু তাদের নিজস্ব দীর্ঘমেয়াদী স্বার্থকে অগ্রাধিকার দেয়। এর ফলে যা দাঁড়ায় তা হল, ইরান আন্তর্জাতিক পরিসরে কিছু লেনদেন ভিত্তিক অংশীদার পায় ঠিকই, কিন্তু এমন কোনো নিঃশর্ত মিত্র পায় না যারা তাদের হয়ে আমেরিকার মতো শক্তির সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হবে। এই নিঃসঙ্গতা প্রতিপক্ষের জন্য একটি বড় সুযোগ তৈরি করে দেয়। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে, প্রতিপক্ষ আপনার প্রযুক্তিগত দুর্বলতা জানে, আপনার অভ্যন্তরীণ ফাটল সম্পর্কে অবগত এবং নিশ্চিত যে আপনার মিত্ররা সরাসরি যুদ্ধে আসবে না। এমন পরিস্থিতিতে সরাসরি যুদ্ধ না করে প্রতিপক্ষকে ধ্বংস করার উপায়গুলো আসলে কিভাবে কাজ করে? উৎসগুলোতে অর্থনীতি এবং নেতৃত্বে আঘাত হানার বিষয়টি খুব সুনির্দিষ্টভাবে এসেছে। বিশেষ করে প্রক্সি নেটওয়ার্কের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার যে উদাহরণগুলো, যেমন কাসেম সোলাইমানি, ইব্রাহিম রাইসি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে রুহুল্লাহ খোমেনির মতো নেতাদের কথা উল্লেখ করা হয়েছে। অবশ্যই আমরা এই সমসাময়িক মৃত্যু বা দাবিগুলোকে আন্তর্জাতিকভাবে যাচাই বাছাই সাপেক্ষ এবং কেবল একটি কৌশলগত বিশ্লেষণ হিসেবেই দেখছি। একদম নিরপেক্ষ অবস্থান থেকে দেখলে প্রশ্ন হলো, এই ধরনের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার পেছনের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একদম পরিষ্কার। সানজুর মতে, সেনাপতিকে অস্থিরশীল করো, সেনাবাহিনী ভেঙে পড়বে। প্রক্সি মিলিশিয়া বা অপ্রতিসম যুদ্ধের নেটওয়ার্কগুলো কোনো প্রথাগত সামরিক চেইন অফ কমান্ডের মতো চলে না। এগুলো অনেক বেশি নির্ভর করে ব্যক্তিগত সম্পর্ক, ক্যারিজমা এবং নির্দিষ্ট নেতাদের নির্দেশনার উপর। একটি সুসংগঠিত নেটওয়ার্ক যখন হঠাৎ করে তার শীর্ষ নেতৃত্বকে হারায়, তখন সেখানে একটি বিশাল কৌশলগত শূন্যতা তৈরি হয়। মানে এটা শুধু একটা দাবার ঘুঁটি কমানো নয়, বরং পুরো বোর্ডের নিয়ন্ত্রণ নষ্ট করে দেওয়া। ঠিক। সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি আসে, উপদলগুলোর মধ্যে কোন্দল বাড়ে এবং পুরো ব্যবস্থায় একটি মনস্তাত্ত্বিক ও কাঠামোগত দুর্বলতা সৃষ্টি হয়। আমেরিকা ও ইসরায়েল কৌশলগতভাবেই এই স্নায়ু কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে, যাতে হাজার হাজার সৈন্য না পাঠিয়েও প্রতিপক্ষের মনোযোগ এবং মনোবল ভেঙে দেওয়া যায়। এর সাথে যখন অর্থনৈতিক যুদ্ধের অস্ত্রটি যুক্ত হয়, তখন পরিস্থিতি আক্ষরিক অর্থেই শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। সানজু হাজার বছর আগেই বুঝেছিলেন এবং বলেছিলেন,
দীর্ঘযুদ্ধ রাষ্ট্রকে দারিদ্র্যে ফেলে। একটি দেশের অর্থনীতি যখন পঙ্গু হয়ে যায় তখন সেই দেশের পক্ষে দীর্ঘমেয়াদে কোনো সামরিক অভিযান বা প্রতিরোধ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আধুনিক অর্থনৈতিক অবরোধ বা স্যাংশনগুলো তো কোনো বোমার চেয়ে কম বিধ্বংসী নয়। একদমই না। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা বা সুইফট থেকে ইরানকে বিচ্ছিন্ন করে দেওয়া, বিশ্ববাজারে তাদের তেল রপ্তানিতে কড়া সীমাবদ্ধতা আরোপ করা, এবং এর ফলে দেশের ভেতরে সৃষ্ট লাগামহীন মুদ্রাস্ফীতি এগুলো একটি রাষ্ট্রকে ভেতর থেকে ফোকলা করে দেয়। অর্থনীতি দুর্বল হলে প্রক্সি মিলিশিয়াদের অর্থায়ন করা কঠিন হয়ে পড়ে। আধুনিক সমরাস্ত্র রক্ষণাবেক্ষণ করা যায় না। এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের অসন্তোষ বাড়তে থাকে। কোনো গুলি না ছুড়েও একটি রাষ্ট্রকে ধীরে ধীরে পঙ্গু করে দেওয়ার এটি একটি নিখুঁত কৌশল। আমাদের এই বিশ্লেষণের একেবারে শেষের দিকে সানজুর যুদ্ধের 5টি মৌলিক উপাদানের ভিত্তিতে একটি চমৎকার তুলনামূলক ছক তুলে ধরা হয়েছে। হ্যাঁ, উপাদানগুলো হল নৈতিক প্রভাব, আবহাওয়া ও সময়, ভূখণ্ড, নেতৃত্ব এবং শৃঙ্খলা। এই প্রাচীন মাপকাঠিগুলোকে যখন আধুনিক প্রেক্ষাপটে মানে প্রযুক্তি, গোয়েন্দা, অর্থনীতি এবং জোট এই 4টি আধুনিক মানদণ্ডে ফেলা হয় তখন কৌশলগত চিত্রটি পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে। চলুন এই ছকটা একটু মিলিয়ে দেখি। প্রযুক্তির দিক থেকে ইরানকে রাখা হয়েছে মাঝারি স্তরে। কারণ তাদের নিজস্ব কিছু উদ্ভাবন থাকলেও সর্বাধুনিক মাইক্রোচিপ বা স্টেলথ প্রযুক্তিতে তারা পিছিয়ে। অন্যদিকে আমেরিকা, ইসরায়েল ব্লক এই ক্ষেত্রে একেবারে উচ্চ বা শীর্ষ স্তরে অবস্থান করছে। গোয়েন্দা সক্ষমতায় ইরানের অবস্থান সীমিত, আর প্রতিপক্ষের গ্লোবাল নেটওয়ার্ক এবং নজরদারির কারণে তাদের অবস্থান অত্যন্ত উন্নত। অর্থনীতির ক্ষেত্রে চিত্রটা আরও একপেশে। হ্যাঁ, ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। যেখানে আমেরিকা এবং তার মিত্রদের বৈশ্বিক অর্থনীতি তুলনামূলকভাবে অনেক বেশি স্থিতিশীল এবং সুবিস্তৃত। সর্বশেষ জোট গঠনের ক্ষেত্রে ইরান আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে আংশিক বিচ্ছিন্ন, কিন্তু প্রতিপক্ষ বিস্তৃত আন্তর্জাতিক সমর্থন এবং মিত্র বলয় উপভোগ করছে। তার মানে তথ্যযুদ্ধে পিছিয়ে থাকা, আঞ্চলিক জোট দুর্বল হওয়া, অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব, নেতৃত্ব সুরক্ষা কাঠামোর দুর্বলতা এবং প্রযুক্তিগত অসমতা, এই সম্ভাব্য কৌশলগত ঘাটতিগুলোর প্রতিটি জায়গাতেই আমেরিকা এবং ইসরায়েল পরিকল্পিতভাবে আঘাত হানছে। আর এই সব কিছু মিলিয়েই বাস্তবায়িত হচ্ছে সেই চূড়ান্ত লক্ষ্য যার নাম যুদ্ধ না করে জেতা। ঠিক তাই। নিষেধাজ্ঞা, সাইবার হামলা, টার্গেটেড অপারেশন এবং মিডিয়ার মাধ্যমে মনস্তাত্ত্বিক চাপ, এগুলো সব মিলিয়ে একটি অদৃশ্য জালের মতো কাজ করে। এই জাল পূর্ণাঙ্গ যুদ্ধ ছাড়াই প্রতিপক্ষকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে। জোর ২৫০০ বছরের পুরনো কৌশলটি যেন আজ আধুনিক প্রযুক্তি আর অর্থনীতির মোড়কে মধ্যপ্রাচ্যের এই বিশাল ভূরাজনীতি নিয়ন্ত্রণ করছে। আজকের দিনের সংঘাত কোনোভাবেই শুধু মিসাইল বা ট্যাঙ্কের লড়াই নয়, এটি মূলত ডেটা, ডলার এবং মনস্তত্ত্বের যুদ্ধ। এই পুরো বিষয়টি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধের সংজ্ঞাই আজ পুরোপুরি বদলে গেছে। হ্যাঁ, একটা সময় ছিল যখন শক্তির প্রমাণ দেওয়া হতো সীমান্তে লাখ লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়ে, কিন্তু আজ দৃশ্যমান অস্ত্রের চেয়ে এই অদৃশ্য যুদ্ধই অনেক বেশি ভয়ঙ্কর, সুনির্দিষ্ট এবং নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। একদমই তাই।